প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখানে বসে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে সরাসরি সম্প্রচারিত আলোচনা ধর্মীয় অনুষ্ঠান সংলাপ প্রতিদিনের সাথে আছি আমি মুকসিমুল আহসান। এবং আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আলোচনা করার জন্য আমরা দুজন অতিথি আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আমরা প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হব। আমার ঠিক বামে রয়েছেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং তারপর রয়েছেন আখতার হোসেন, সদস্য সচিব, জাতীয় নাগরিক কমিটি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ইমরান সালেহ প্রিন্স ভাই, আপনার কাছ থেকেই শুরু করি আলোচনাটা। সেটি হচ্ছে যে আজকে দিনের উল্লেখযোগ্য বেশ কিছু সংবাদ রয়েছে, তার ভিতরে অনেকগুলো সংবাদই উপদেষ্টা কেন্দ্রিক। আজকে সচিবালয় আইন উপদেষ্টা কথা বলেছেন, রিজওয়ান হাসান পরিবেশ উপদেষ্টা তিনি বাইরে কথা বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টাও কথা বলেছেন জেলখানার নতুন একটি উদ্বোধনের ক্ষেত্রে। তো আমি সবগুলো বাদ দিয়ে যদি উপদেষ্টা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার একটি ফেসবুক স্ট্যাটাস আজকে দিয়েছেন, এবং সেটি গত কয়েকদিনের প্রেক্ষিতেই তিনি দিয়েছেন, স্ট্যাটাসে উল্লেখ করেছে যে এই বিএনপি কিংবা ছাত্রদের ভিতরে যদি ভুল বোঝাবুঝি হয় সেটির ফলে দেশের শঙ্কা রয়েছে। তিনি বলছেন যে এতে গুজব আরও বাড়তে পারে। গত কয়েকদিনে সেই গুজবগুলোর ফলে অনেকে তারই সংক্ষেপেই বলি যে তার এই স্ট্যাটাসকে আপনি কিভাবে দেখছেন, কেন এরকম প্রেক্ষিত তৈরি হলো? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সহ আলোচক নাগরিক কমিটির সদস্য সচিব ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক জনাব আখতার হোসেন, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, আপনার মতো আমিও ডক্টর আসিফ নজরুলের ফেসবুক স্ট্যাটাসটি দেখেছি। তো তিনি তো আসলে তার অবস্থান থেকে বলেছেন, যথার্থই বলেছেন যে আসলে এই যে বিএনপি এবং ছাত্রদের মধ্যে যে দূরত্ব সৃষ্টির কোনো কিন্তু সুযোগ নেই। আমি তো মনে করি আমাদের মধ্যে কোনো সুযোগ দূরত্ব আছে, কারণ আমরা সবাই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করেছি। আমাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমরা এবং সাধারণ জনগণ, ছাত্র জনতা, শ্রমিক, কৃষক, আপনার গৃহিণী, চাকরিজীবী, সবাই আমরা এই আন্দোলনে একসাথে আমরা কাজ করেছি। আমাদের মূল উদ্দেশ্য ছিল এই ফ্যাসিবাদ হাসিনার পতন এবং গণতন্ত্রের পথে নতুন একটি যাত্রা শুরু করা এবং গণতন্ত্রে ফিরে আসা, এবং একই সাথে একটি টেকসই সংস্কারের মাধ্যমে এই রাষ্ট্র কাঠামোকে মেরামত করা, যে রাষ্ট্র কাঠামোকে হাসিনা গত 15 বছর ভেঙে চুরমার করে দিয়ে গেছে। তো আমি যেটা বলছিলাম যে আমাদের মধ্যে তো কোনো বিরোধ নেই এখানে। হ্যাঁ, আমাদের একটি বক্তব্য, আমাদের মহাসচিব সাহেব যে একটি বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের প্রেক্ষিতে সরকারের একজন উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা তারা যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, এটা আমাদের কাছে দুর্ভাগ্যজনক মনে হয়েছে। তো যাই হোক, আমরা মনে করি এখানে একটা ভুল বুঝাবুঝি হয়েছে। হয়তো আমাদের মহাসচিবের যে বক্তব্যটা তারা সঠিকভাবে আপনার অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন, কারণ একই ধরনের বক্তব্য সম্প্রতি ডক্টর শফিকুর রহমান, যিনি জামাতে ইসলামের আমির, তিনি কিন্তু দিয়েছিলেন, এবং সেটা প্রচারও হয়েছিল, প্রকাশিত হয়েছে। তো সেই বক্তব্যের প্রেক্ষিতে কিন্তু আমরা এরকম প্রতিক্রিয়া দেখি নাই। হয়তো ভুল বুঝাবুঝি থেকেই এই প্রতিক্রিয়াটা হয়েছে। তো আমরা মনে করি না যে আমাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো বিরোধ আছে। আমরা একই যাত্রার সহযাত্রী, এবং এই যে আপনার গণতন্ত্রের পুনরুদ্ধার এবং সংস্কার, এটা আমরাও চাই। আমরা মনে করি এই যাত্রাপথে আমাদের মধ্যে কোনো বিরোধ ছিল না বা থাকা উচিত নয়। একই সঙ্গে আরেকটা বিষয় জানতে চাই, আপনার বক্তব্য থেকে এই বিষয়টা আসলো, সেটা হচ্ছে যে কয়দিন আগে একই ধরনের বক্তব্য জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দিয়েছে, কিন্তু তার সেই বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে না। কিন্তু বিএনপি মহাসচিব বক্তব্য দিলে শিক্ষার্থীদের সাথে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির নেতাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। আসলে এটা কি দূরত্ব থেকে? যদিও আসিফ নজরুল এটিও বলেছেন যে রাজনৈতিক দলের সঙ্গে সরকারের কোনো দূরত্ব নেই, তাহলে শিক্ষার্থী রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের কোনো দূরত্ব নেই, সেটা যেমন ঠিক, আবার ধরেন একটা নিবিড় যে সম্পর্ক থাকা দরকার সেটাও কিন্তু নেই। তো সেই কারণে আমরা কিন্তু প্রথম থেকেই বলেছি যে এই সরকারকে আমরা ওন করি। এই সরকার জনগণের সরকার, অভ্যুত্থানের মধ্য দিয়ে, রক্তের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তো এই সরকার যাতে ব্যর্থ না হয় এটা আমরা সকলেই চাই। সে কারণে
আমাদের যে সমর্থন এটা প্রশ্নাতীত করার দায়িত্ব কিন্তু সরকারের, কারণ তারা স্টিয়ারিংয়ে আছেন, স্টিয়ারিংয়ে বসে আছেন। তো সেই কারণেই আপনি যেটা আমরা বলি যে আমরা এই নিবিড় সম্পর্ক বা যোগাযোগের মধ্য দিয়ে আমাদের মধ্যে নৈকট্যটা আরও দৃঢ় করা, এবং সেটা শুধু আমাদের না, সকলের সাথে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা অন্যান্য রাজনৈতিক দল যারা আছে সবার মধ্যে একটা নৈকট্য সৃষ্টি করে জাতীয় ঐক্যকে সুপ্রতিষ্ঠিত করা, এবং এর মধ্য দিয়েই সমস্ত মতামত সিদ্ধান্তগুলোকে বের করে নিয়ে আসা। না হলে আমাদের মধ্যে যদি দূরত্বের সৃষ্টি হয় কিংবা কোনো ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়, এখানে কিন্তু ফ্যাসিবাদ আপনার মানে উৎসাহিত হবে। তারা কিন্তু বিভিন্ন ষড়যন্ত্র এখনও করছে, তখনও ষড়যন্ত্র করার সুযোগ পাবে। সেই জন্য আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গতকালকেও বলেছেন যে নির্বাচন নিয়ে আমাদের এমন কোনো বক্তব্য রাখা উচিত না যেটা নিয়ে মানে একটা বিতর্কের সৃষ্টি হতে পারে। এই বিতর্কে কিন্তু ফ্যাসিবাদ উৎসাহিত হবে। পতিত স্বৈরাচার যারা পালিয়ে গেছে দেশ থেকে, বহির্দেশে বসে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা ষড়যন্ত্র করার সুযোগ পাবে। তো সেই কারণে আমরা মনে করি যে এখানে আমাদের মধ্যে আরও বোঝাপড়ার দরকার আছে, আরও আলোচনার দরকার আছে। কোনো বিষয়ে যদি আমার বোঝার মানে ঘাটতি থাকে কিংবা আমি যদি বুঝতে ব্যর্থ হই, সেখানে কিছুই না, একটা ফোনে করেই তো আমি কথা বলতে পারি, তাই না? আমার এই মতামতটার ব্যাখ্যা আমি আপনার কাছ থেকে চাইতেই পারি। এই রিলেশনটা তো আমাদের সাথে আছে, তাই না? তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো বক্তব্যে কেউ যদি মানে মানে কারো যদি বুঝতে অসুবিধা হয়, গাড়ি চালিয়ে তার বাসায় যেতে যেতে একটু ফোন করা যায় যে আমি আপনার বাসায় চা খেতে আসছি, তাই না? তো সেখানে বসেই তো চায়ের টেবিলে আলোচনা সেখানে হতে পারে। তো এগুলো নিয়ে আসলে আমার মনে হয় না যে মানে অতি কথন বা অতি আলোচনার মধ্য দিয়ে আমাদের দূরত্বটা আরও মানে মানে আরও এমনি দূরত্ব নাই, দূরত্বটা বেড়ে যাক বা দূরত্বটা প্রকাশিত হোক, যেটা আসলেই এটা দূরত্ব নাই, মানুষ যাতে হতাশ না হয় সেই কাজটা আমাদের করা উচিত। ক্লিয়ার। আমি আক্তার আপনার কাছে একটু যেতে চাই, সেটি হচ্ছে প্রথমেই যে বিষয়টি নিয়ে জানতে চাবো সেটি হচ্ছে যে আজকে একটি বন পরিবেশ জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তার একটি বক্তব্যকে কোট করেই আপনাকে প্রশ্নটি করতে চাই। সেটি তিনি বলেছেন বিএনপির পক্ষ থেকে যেসব কথা বলা হচ্ছে রাজনৈতিক দল হিসেবে তারা তাদের এই বক্তব্যগুলোকে সতর্কবার্তা হিসেবে নিচ্ছে। এটি নিয়ে আমার প্রশ্ন না, আমার হচ্ছে উপদেষ্টাদের কেউ রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন, এটি তিনি বলেছেন ছাত্র উপদেষ্টারাও বলেছেন তারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হলে পদত্যাগ করবেন। আমার প্রশ্ন, যেহেতু আমরা গত 2-3 মাস ধরে শুনছি আপনারা নতুন দল আসছে আপনাদের, তো একটু খোলামেলাইভাবে জানতে চাই যে নতুন রাজনৈতিক দল আপনারা বলেছেন ফেব্রুয়ারিতে আসবে, তো ফেব্রুয়ারির আসলে কোন সময় রাজনৈতিক দলটা আসবে বা এক্স্যাক্ট তারিখটা যদি একটু বলতেন। আর দ্বিতীয় হচ্ছে যে সেখানে বর্তমান উপদেষ্টাদের কেউ পদ ছেড়ে আপনাদের সাথে দলে যোগ দেবে কিনা? জুলাই আগস্টের আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের মধ্যে নতুন একটি রাজনৈতিক দলের আবির্ভাব ঘটুক, সে একটা আশার জায়গা এবং আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে। সেটাকে ধারণ করেই আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা বলছি যে একটা নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে। শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি নয়, আরও অনেক মানুষ আছেন, সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদেরকে আমরা একত্রিত করবার চেষ্টা করছি। সেই চেষ্টাটা আমাদের চলমান আছে। সেই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি 200-র উপরে থানা কমিটি করতে আমরা সক্ষম হয়েছি। আমরা আশাবাদী যে ফেব্রুয়ারির মধ্যেই, অর্থাৎ জানুয়ারির মধ্যেই আমরা 400-র উপরে থানা কমিটি আমরা সম্পন্ন করতে সক্ষম হব আর কি। তো সব মিলিয়ে আমরা যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে যাচ্ছি বা আত্মপ্রকাশ, সেটা আমরা আশা করি যে ফেব্রুয়ারির শেষার্ধে এটা হবে। একেবারে দিনক্ষণ ঠিক করে বলাটা এখন টাফ, কারণ আমরা এখনো দিনক্ষণে আসলে ঠিক করি নাই। আমরা 21শে ফেব্রুয়ারি কান থেকে এটা শুনছিলাম, আমরা এখনো পর্যন্ত না, আমি নিজে এটা শুনি নেই আসলে যে 21শে ফেব্রুয়ারি এরকম কোনো ডেট দেওয়া হয়েছে কিনা। কারণটা হলো যে আমরা এখনো পর্যন্ত বলছি যে ফেব্রুয়ারির শেষার্ধ হয়তো একটা সম্ভাব্য সময় হতে পারে আর কি। কারণ এই একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বা ঘোষণার সাথে অনেকগুলো বিষয়ে জড়িত থাকে। কারা এটার নেতৃত্বে আসতেছেন, এই রাজনৈতিক দলের যে ম্যান্ডেটগুলো কী হবে এবং একই সাথে এটার ভিশনটা কী হবে সেগুলো ঠিক করার একটা ব্যাপার আছে, গঠনতন্ত্র ঠিক করার ব্যাপার থাকে, আরও অনেকগুলো কাজ এটার সঙ্গে যুক্ত আছেন আর কি। এবং আমরা যেহেতু তরুণদেরকে নিয়ে একত্রিত করবার চেষ্টা করছি, তো সেই জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির বাইরেও আরও অসংখ্য তরুণেরা তাদের নিজেদের মতো করে আছেন, তাদেরকেও তো সংঘবদ্ধ করবার একটা সময় আমাদের দরকার আছে আর কি। আমরা সেই চেষ্টাটা করছি। এখন যে প্রশ্নটা এসেছে যে সরকারের কোনো উপদেষ্টা আসলে আমাদের এই দলে আসবেন কিনা, এটা নিয়ে জনমনে একটা
আশার জায়গা আছে বা জনমনে একটা চাওয়ার জায়গা আছে যে উপদেষ্টাদের মধ্যে থেকে কেউ কেউ আমাদের সঙ্গে এসে যোগদান করুক, কিন্তু আমরা এখনো পর্যন্ত এই বিষয়ে স্থির কোনো সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারিনি। যদি এরকম কোনো সিদ্ধান্ত হয় তো সেক্ষেত্রে উপদেষ্টারা যেমনটা বলেছেন আমাদেরও একই বক্তব্য, কোনো উপদেষ্টা সরকারে থেকে তিনি কোনো রাজনৈতিক দলের প্রার্থী বা সে রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন এমনটা যেন না হয়। অবশ্যই কেউ যদি রাজনৈতিক দলে অংশগ্রহণ করতে চান তিনি সরকারের যে দায়িত্ব আছেন সেটা ছেড়ে দিয়ে তাকে এই রাজনৈতিক দলের অংশ হতে হবে। এটা আমাদের বিএনপি যদি হয় বিএনপির ক্ষেত্রেও একই কথা, যদি আমাদের বৈষম্যবিরোধী বা নাগরিক কমিটির যে দল আসতে যাচ্ছে সে দলের ক্ষেত্রে যদি হয় তার ক্ষেত্রেও একই কথা। সরকারি থেকে কেউ কোনো রাজনৈতিক দলের পদবি তারা কি করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। একই সঙ্গে আরেকটি জিনিস জানতে চাই, সেটি হচ্ছে নতুন রাজনৈতিক দলের আপনাদের আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে আপনার নেতৃত্ব অনেকটা ইয়াং হবে। ইয়াং বলতে এটা না যে 20-30 বছর তা না, বরং অনেক বয়স্ক বা অনেক ইয়া না থেকে একটা তারুণ্যের একটা প্রাধান্য থাকবে। আপনাদের কোনো বয়স সীমা আছে কিনা? না, আমরা বয়সসীমা আমরা জাতীয় নাগরিক কমিটির ক্ষেত্রে যেটা করেছিলাম যে অনূর্ধ্ব 50 তাদেরকে আমরা একত্রিত করবার চেষ্টাটা করেছিলাম, কিন্তু একই সাথে যারা সিনিয়র সিটিজেন আছেন তারা তো বাংলাদেশের ভোটার এবং একই সঙ্গে তারা এই তাদের দীর্ঘ জীবনে অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা গিয়েছেন, তো তাদেরও তো অভিজ্ঞতার সার নির্যাস আমাদের প্রয়োজন আছে। সেই জায়গায় আমরা তাদেরকে আমাদের উপদেষ্টা বা আমাদের পরামর্শক হিসেবে আমরা গ্রহণ করেছি সবসময়। রাজনৈতিক দল যখন আসবে সেখানে কোনো আসলে বয়সের ব্যারিয়ার আমরা ওই অর্থে দেবো না, কিন্তু তারপরেও যেহেতু এই আন্দোলনটা তরুণদের নেতৃত্বে হয়েছে এবং বাংলাদেশের মানুষেরা তরুণদেরকেই নেতৃত্বে দেখতে চায়, সেখানে অবশ্যই তরুণদের একটা মিলন মেলা ঘটবে, কিন্তু তাতে করে সিনিয়র সিটিজেন যারা আছেন তারা একেবারে বাদ পড়ে যাবেন এমনটাও হবে না। আচ্ছা, এই ইস্যুতে আপনার কাছে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরা প্রায় শুনি রাজনীতিতে এই কথাটা আছে যে আপনাদের নতুন দল ঘোষণার আলাপটা যখন থেকে আসে তখন থেকেই এই কথাটা বেশ জোরে সোরে শোনা যাচ্ছে যে ক্ষমতার খুব কাছে থেকে কিংবা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল যদি আপনারা গঠন করেন কিংবা ক্ষমতাকে কাজে লাগিয়ে বা ব্যবহার করে সেটি একটি কিংস পার্টির মতো হতে পারে। তার ফিউচারকেও অনেকে ভালো বলছেন না কিংবা সেটির উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলছে। এই প্রশ্নগুলো কেন আসছে কিংবা আপনারা কি মনে করেন যে আপনারা কিংস পার্টির মতো পার্টি হবে না বা ভিন্ন কিছু হবে? দেখেন, বাংলাদেশে বর্তমানে এমন একটা সরকার আছে যে সরকার বাংলাদেশে ফেসিবাদীরা যারা তাদেরকে ব্যতি রেখে এমন কোনো দল নাই যাদের রাজনৈতিক কর্মশালা, রাজনৈতিক কার্যক্রম, রাজনৈতিক যত কিছু আছে কোনো কিছুর উপরে তাদের কোনোরূপ কোনো বাধা নিষেধ আছে। বিএনপির কোনো নেতা এখন পর্যন্ত বলতে পারবেন না যে সরকার তাদের কোনো অনুষ্ঠানে বা তাদের কোনো কিছুতে বাধা দিয়েছে। জামাতের কেউ এটা বলতে পারবেন না, বামপন্থীরা কেউ এটা বলতে পারবেন না, ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো আছে তারাও এটা কেউ বলতে পারবেন না। সকল দল এখন এমন একটা অবস্থায় আছে তারা চাইলেই তাদের যে কোনো রাজনৈতিক প্রোগ্রাম, যে কোনো রাজনৈতিক বক্তব্য তারা কিন্তু পেশ করতে পারতেছেন। একই কথা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির জন্য সত্য। আমরাও সরকারের তরফ থেকে কোনো বাধার সম্মুখীন হচ্ছি না। এই যে বাধার সম্মুখীন না হওয়া, সেটাকে যদি আনুকূল্য বলা হয় তাহলে এই আনুকূল্য বাংলাদেশে বর্তমানে বিদ্যমান যতগুলো রাজনৈতিক দল আছে সকলের জন্য এটা প্রযোজ্য, শুধুমাত্র ফেসিবাদী যারা আছে তারা ব্যতি রেখে। অতএব এই যে বলাটা হচ্ছে যে এখানে কিংস পার্টি হবে, এখানে কিংসকে আমরা তো আমাদের মতো করে, আমরা যারা অভ্যুত্থানের অংশীজন, আমরা যারা তরুণরা আছি, আমরা তো নিজেদের মতো করে এটা গঠন করছি। আমরা তো সারা দেশে আমাদের নেতাকর্মীরা ছড়াই ছিটে পড়ছেন, আমরা আস্তে আস্তে এটা গঠন করতেছি। যদি এটা কিংস পার্টি হতো তাহলে তো কিংসের মতো করে ঘোষণা হতো। আমরা তো এমনটা চাচ্ছি না এবং আমরা এটা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষের মধ্যেই এটা চাওয়াটা আছে, সেই চাওয়াটাকে আমরা বাস্তবে রূপায়ণ করার একটা চেষ্টা করছি। সেজন্যই আমাদের একটা সময় লাগছে, আমাদেরকে ভাবতে হচ্ছে জনগণের কথাগুলো কি, সেগুলো নিয়ে আমাদেরকে দিনক্ষণ এগুলো নিয়েও আমাদেরকে ভাবতে হচ্ছে। তো এই জায়গাটাতে যে অভিযোগটা আসে যে কিংস পার্টি হতে যাচ্ছে, বিষয়টা এরকম মোটেও নয়। কারণ যদি কিংস পার্টির কথা বলা হয়, এখন বাংলাদেশে বর্তমান যতগুলো রাজনৈতিক দল আছে এই আনুকূল্যের জায়গা থেকে তাহলে সবগুলোই কিংস পার্টি। সবাই তো আগে গঠিত হয়েছে, নতুন করে এই ঝামেলাটা হচ্ছে এই জায়গায় যে এখন পর্যন্ত যে রাজনৈতিক দলগুলো আছে তারা অনেক আগে গঠিত। এখন ছাত্ররা যেটা গঠন করতে চাচ্ছে সেটা অভ্যুত্থান পরবর্তী একটা সময়। এটা তো অভ্যুত্থানের একটা চাওয়া। অভ্যুত্থানের সময়টাতে বাংলাদেশের একটা রাজনৈতিক শূন্যতা যেমন আছে সেটা একটা বাস্তবতা। দ্বিতীয়ত হচ্ছে মানুষের চাওয়া যে তরুণরা আসুক, তারা বাংলাদেশটাকে লিড দিক, তারা বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করুক। বাংলাদেশের আইনসভা থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা জায়গায় তারুণ্যের জন্য একটা ছাপ থাকে, নতুন কথাগুলো মানুষ শুনতে চায়, মানুষের চাওয়ার জায়গা আছে। একটা দল আগে গঠিত হয়েছে বা একটা দল পরে গঠিত হইতেছে, কিন্তু আপনি যদি ফারাকটা দেখেন কোনো ফারাক নাই। কিন্তু সরকারের যদি আমি বলি সরকারের তরফ থেকে এটা কি কেউ বলতে পারবে বিএনপির কোনো নেতা যে সরকারের তরফ থেকে বিএনপির কোনো অনুষ্ঠানে এখন পর্যন্ত বাধা বা কোনো ধরনের নিষেধ কোনো কিছু করা হয়েছে? সবাই তো ফেসিলিটেট অবস্থায় আছে, সবাই একটা অনুকূল একটা গণতন্ত্রের পরিবেশটা যেমন হওয়া দরকার সেটা আছে। বরং এর আগে যেটা হয়েছে এই গত 16টা বছর ধরে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই তারা কোনো রকমভাবে তারা তাদের কার্যক্রমগুলো সম্পূর্ণ করতে পারেনি। কেউ ছোট্ট একটা যদি সমাবেশ করতে চেয়েছে সেখানে ওই পুলিশ গিয়ে
তারপরে গোয়েন্দা বাহিনীর লোকেরা গিয়ে তাদেরকে বাধা দিয়েছে, তাদেরকে সেখান থেকে গ্রেফতার করে ধরে নিয়ে এসেছে, এরকম তো কোনো কিছু হচ্ছে না। এই যে উদার একটা পরিবেশ, উদার গণতন্ত্রের যে পরিবেশ, এই পরিবেশটা এখন বিদ্যমান। এই উদার পরিবেশটা এটা সবার জন্য সমান। আমি আপনার বক্তব্য স্পষ্ট। আমার এই প্রশ্ন, এই বক্তব্য প্রসঙ্গে একটি প্রশ্ন প্রিন্স ভাই আপনার কাছে একটু করতে চাই। সেটি হচ্ছে যে বারবার কিংস পার্টির যে প্রশ্নটি আসছে এবং আক্তার যেটি বললেন যে আসলে সবাই সমানভাবে ফ্যাসিলিটেড, কিন্তু বিএনপি মহাসচিব থেকে শুরু করে অনেকেই এরকমও বলছেন যে তারা ঠিক বলতে এরকম যে একজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, তিনি হেলিকপ্টারে যে কম্বল দিচ্ছেন কিংবা এরকম বিভিন্ন জায়গা, যেমন কোনো উপদেষ্টা হয়তো সরকারি সুযোগ সুবিধা নিয়ে, স্বাভাবিক উপদেষ্টার সাথে তো সরকারি সুযোগ সুবিধা থাকবে, এলাকা ভ্রমণ করছে, সেটিকেও হয়তো নির্বাচনের ক্ষেত্রে ইম্প্যাক্ট হিসেবে আপনারা দেখছেন কিনা? প্রথমে আমি বলি, আমাদের মহাসচিব সাহেব এরকম কোনো কথা বলেছেন বলে আমার জানা নেই। দ্বিতীয়ত হচ্ছে, হ্যাঁ, এটা তো প্রশ্ন আছেই, এই সরকারের মধ্যে যারা উপদেষ্টা আছেন তারা তো উপদেষ্টাই, সরকারের মানে ফ্যাসিলিটেড এবং সরকারের সমস্ত সুযোগ সুবিধা তারা ভোগ করেন। কিন্তু এই সরকারটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মতোই তাদের কার্যক্রম। তো সেখানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপশন, সেই সরকারের যারা যেত তারা কিন্তু নির্বাচন করার তাদের সুযোগ থাকতো না, নির্বাচন করবেন না তারা, বা নির্দলীয় লোক, দলীয় লোক না, এরকম লোককে কিন্তু সেই সরকারগুলিতে নেওয়া হতো এবং তারা নির্বাচনটা কন্ডাক্ট করতো। তো এই সরকারে যারা আছেন অনেকটা কার্যক্রম তাই। তবে আমরা দেখতে পাচ্ছি সরকারের কিছু উপদেষ্টা তারা আপনার সরকারের সুযোগ সুবিধা নিয়েই তাদের নিজের এলাকায় যাচ্ছেন, অন্য এলাকায় না, নিজের এলাকায় যাচ্ছেন, সেখানে আপনার সম্বর্ধনা প্রদান করছেন, সম্বর্ধনা গ্রহণ করছেন এবং বিভিন্ন গণসংযোগ করছেন এবং নির্বাচনে অংশ নেওয়ার মতো রাজনৈতিক দলের নেতারা যেভাবে বক্তব্য রাখেন, কথা বলেন, তারাও সেরকম কথা বলছেন। শুধু মুখ দিয়ে বলছেন না আমি নির্বাচন করব, ভোটের আলাপ না, ভোটের মানে ভোট চাইতে গেলে যে আলাপগুলো হয় সেই আলাপগুলো হচ্ছে, কিন্তু বলছে না যে আমি নির্বাচন করব। তো সেখান থেকে তো কথাবার্তা এভাবে আসেই যে সরকারের সুযোগ সুবিধা নিয়ে এই কাজগুলো করা হচ্ছে। এই জন্যই এই কথাগুলো কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন জায়গা থেকে আসছে। এখন ধরেন আপনি কম্বল দিতে গেলেন, কম্বল দেওয়া একটা উপদেষ্টার জন্য এটা কাজ না, তাই না? কম্বল দেওয়া তো প্রশাসন আছে, সেখানে প্রশাসনের মাধ্যমে তো এই কম্বলগুলো বিতরণ হতো। একটা কম্বল দেওয়ার জন্য আপনি একটা হেলিকপ্টার ভাড়া করে সেখানে 5 দিন 6 দিনের একটা প্রোগ্রাম করে যাচ্ছেন, নানান রকম খবর কিন্তু আসছে। তো এগুলো নিয়ে প্রশ্ন আসাটা অস্বাভাবিক না, স্বাভাবিক। আমাদের মতো দেশে বা আমাদের মতো সমাজে এইটা নিয়ে উত্তেজিত হওয়ার কিছু নাই, বা এটা নিয়ে অস্থিরতারও কিছু নেই আমি মনে করি। তো এখানে থাকবে। আর যেটা বলছেন আক্তার সাহেব, যেটা বললেন যে কিংস পার্টির বিষয়টা আমাদের দেশে আসলো 111-এর সরকারের সময় থেকে। তখনও কিন্তু 111-এর যারা কুশীলব যারা ছিলেন তারাও কিন্তু আপনার এই একটা পার্টি গড়ার জন্য তারা চেষ্টা করছিলেন। তখন আমাদের পত্র পত্রিকা মিডিয়া তারা কিন্তু এটাকে নাম দিয়েছিল কিংস পার্টি, যদিও তারা সে সময় ব্যর্থ হয়েছে। এবং আমরা শুনেছি নানান রকম, এমনকি বর্তমান যিনি প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী, অত্যন্ত জ্ঞানী গুণী এবং সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তিনিও কিন্তু একটা তখন পার্টি করার চেষ্টা করেছিলেন। পরবর্তীতে তিনি সেটা মানে বাতিল করে দিয়েছিলেন, যে উনি করেন নাই সেটা। তো তখনও কিন্তু এই ওনার পার্টিকেও কিংস পার্টি বলা হচ্ছিল। কিংবা তখন মরহুম ফেরদৌস আহমেদ কুরেশি সাহেব, উনিও একটা দল করার চেষ্টা করছিলেন। তখন ওনার ওখানেও বিএনপির সাবেক এমপি, আওয়ামী লীগের সাবেক এমপি, জাতীয় পার্টির সাবেক এমপি কিংবা অন্য দলের নেতারা তারা যে ভিড় করেছিল সেটাকেও কিন্তু কিংস পার্টি বলা হচ্ছিল। কিংস পার্টি শব্দটা রূপক করতে অনেকটা হয়ে গেছে। রাজকীয় দল, মানে যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকার বা সরকারের পেছনের যে শক্তি বা সরকারের ভেতরকার যে শক্তি, তারা যদি আপনার পৃষ্ঠপোষকতা দিয়ে কোনো দলকে সমর্থন দিয়ে যদি বা তাদের পরিকল্পনায় যদি কোনো দল প্রতিষ্ঠিত হয়, সেটাকেই সাধারণত কিংস পার্টি বলা হয়। উনি বলবেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলতে পারেন, বিএনপির কথা বলতে পারেন। তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু সরকারের, উনি নিজে উদ্যোগ নিয়ে কিন্তু দলটা করেছিলেন। তার একটা ফ্রন্ট ছিল, আচ্ছা, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ফ্রন্ট। সেই ফ্রন্টে আপনার যে দলগুলো ছিল সেই দলগুলো মিলে কিন্তু রাজনৈতিক দল বিএনপি গঠিত হয়েছে। আজকে যারা বিএনপিতে আপনার
মানে নেতৃস্থানীয় দেখছেন বা বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত যারা ছিলেন বা এখনও আছেন, তারা কিন্তু অধিকাংশই ছিলেন ওই ফ্রন্টভুক্ত রাজনৈতিক দলের নেতা। তাদেরকে কেউ ভাগিয়ে কিন্তু সেখান থেকে আনে নেই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে বিভিন্ন জেলায় গিয়ে আপনার রাজনৈতিক সরকারি কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে তাদের কনভিন্স করে রাজনৈতিক দলে যোগদান করার আহ্বান জানিয়েছেন। তো কেউ যোগদান করেছে, কেউ করে নাই। তো সেইটার সাথে বর্তমান প্রেক্ষাপটকে মিলানোর কোনো সুযোগ নাই। আক্তার হোসেন, আপনাকে একটা প্রশ্ন করে তারপরে আমি প্রিন্স ভাইকে যে প্রশ্নটি করছিলাম সেখানে একটু উত্তর নিব। সেটি হচ্ছে যে আপনাদের দল হয়তো কিংস পার্টি, আপনার বক্তব্যে যেটা বুঝলাম হয়তো কিংস পার্টি বা এরকম কিছু না, কিন্তু আপনারা যে কথাটি বলছেন যে এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের ভেতরে একটি আকাঙ্ক্ষার তৈরি হয়েছে, যেটি প্রচলিত আপনার কাছ থেকে যদি মনে হয় যে যেটি প্রচলিত রাজনৈতিক দলগুলো হয়তো সেই প্রত্যাশা পূরণ করতে পারছে না। কিন্তু আমরা তো দেখছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি খুবই গোছানো বক্তব্য দিচ্ছেন, ভালো বক্তব্য দিচ্ছেন। বিভিন্ন জায়গায় যখন তৃণমূলে বিভিন্ন অপকর্মের সাথে যারা জড়িত হচ্ছে, লুটপাট কিংবা চাঁদাবাজির ব্যবস্থা নিচ্ছেন এবং দলকে উনি নতুনভাবে গঠন করতে চাচ্ছেন, 31 দফা দিয়েছেন। আবার পক্ষান্তরে আমি যদি জামাত ইসলামের কথা বলি, তারাও একটি বড় শক্তি এই মুহূর্তে। সেখানে আমরা জামাত ইসলামের আমিরে প্রতিদিন দেখছি বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন এবং খুবই চমৎকার বক্তব্যও দিচ্ছেন। তো এই দুটি বড় দলের কথাই যদি বলি, তাহলে তারা প্রত্যাশা পূরণ করতে পারছেন না, আপনারা প্রত্যাশা পূরণ করতে পারবেন, কিংবা তারা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা ধরতে পারছেন না, আপনারা পারছেন, কেন মনে হচ্ছে এরকম? দেখুন, আপনি বিএনপির ক্ষেত্রে যেটা বলেছেন যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বা অন্য কোনো ধরনের যে অপকর্মগুলো আসছে সেগুলো হলে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই যে কথাটা আপনি বললেন, এতে কিন্তু একটা জিনিস অন্তত পরিষ্কার, সেটা হলো যে বিভিন্ন জায়গায় বিএনপির নামে বা বিএনপির অধীনে থাকা লোকজন তারা কিন্তু চাঁদাবাজি বা সেই জায়গাগুলোতে মানে কোনো একটা স্থান দখল করা এরকম ধরনের বিষয়গুলোতে তারা জড়িয়ে পড়ছেন। এটা কিন্তু দীর্ঘ রাজনৈতিক সিলসিলার অংশ। এটা চাইলেই কিন্তু একটা দল এখান থেকে বেরোয় আসতে পারছে না। এই যে দীর্ঘ সময় ধরে একটা দলের মনস্তত্ত্বের মধ্যে এই জিনিসটা থেকে গেল, এটার বিরুদ্ধে এসেই মানুষের একটা নতুন কিছু আসলে আশা করে যে দলটা গোড়া থেকেই এমন হবে যারা চাঁদাবাজি বা এই ধরনের যে বিষয়গুলো আছে তার সাথে জড়িয়ে পড়বে না, যারা বাংলাদেশকে একটা নতুন একটা জায়গায় বাংলাদেশকে দেখতে চায়। জামাতের কথা বলেছেন, জামাতের একটা মতাদর্শিক জায়গাও আছে, সেই জায়গার সাথে বাংলাদেশের অধিকাংশ মানুষই হয়তো তার সাথে অ্যালাইনড হবেন না। অতএব সেই জায়গাটাতেও বাংলাদেশের মানুষের একটা নতুন চাওয়ার জায়গা আছে। এই কারণেই কিন্তু বাংলাদেশের যে বর্তমানে যে পরিস্থিতি, তাতে করে মানুষ পরিবার যে তন্ত্র আছে তার বাইরে আসতে চান। তারেক রহমান সাহেব আছেন, তিনি ভালো বক্তব্য দিচ্ছেন, কিন্তু তারপরেও তিনি একটা পারিবারিক সিলসিলার অংশ। সেখানে সে পারিবারিক সিলসিলাকে কিন্তু বিএনপি কি করতে পারে না, অস্বীকার করতে পারে না বা সেটাকে ডিঙ্গিয়ে যেতে পারে না। কিন্তু তরুণরা চায় যে বাংলাদেশের পারিবারিক সিলসিলার বাইরে এসেও সেখানে রাজনীতিটা হোক, তরুণদের মতো করে হোক। বাংলাদেশের যে সংস্কারের যে চাওয়াগুলো আছে, এই চাওয়াগুলোর কথা যদি বলেন, এই যে বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের শুধু তরুণরা নয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গ্রাম অঞ্চলে বিএনপির যেসব নেতাকর্মীরা আছেন যারা বাংলাদেশপন্থী, তাদের কাছে গিয়ে যদি জিজ্ঞেস করেন, তারা একটা নতুন সংবিধান প্রত্যাশা করে। সেই জায়গাটাতে কিন্তু বিএনপির পক্ষ থেকে আমরা ইতিবাচক সারা এখন পর্যন্ত নতুন সংবিধানের ক্ষেত্রে পাইনি। বিএনপি বড়জোর সংস্কারের কথা বলছেন, নতুন সংবিধানের যে প্রস্তাবনার কথা সেটাতে কিন্তু তারা অ্যালাইনড হচ্ছেন না। এই যে পার্থক্যগুলোর জায়গাগুলো আছে, সেই জায়গাটাতেই কিন্তু বাংলাদেশের মানুষের কাছে নতুন কিছু প্রত্যাশা করছেন। সে প্রত্যাশার জায়গা থেকেই, এবং একই সাথে কিন্তু আর একটা জিনিস ঘটে গেছে বাংলাদেশে, সেটা হলো বাংলাদেশে আওয়ামী লীগের যে রাজনীতি, এই যে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে যে রাজনীতি, সেই রাজনীতিরও কিন্তু এখানে অবসান ঘটে গেছে। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে আওয়ামী লীগের এই যে চেতনার রাজনীতি, সেটা বাংলাদেশে আর ফিরে আসবে না। এই সব মিলিয়ে কিন্তু একটা বাস্তব পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষেরা চান যে দেশের তরুণেরা পুরনো যে সেটেলমেন্ট সেগুলো থেকে বেরোয় এসে নতুন করে রাজনীতিটা করুন। মানুষেরা চান যে আগে শুধুমাত্র এই যে যারা সংসদ নেতা হতেন, সংসদ সদস্য হতেন, তারা যাইতেন এলাকায়, তারা উন্নয়নের সাথে যুক্ত থাকতেন, এই যে কাঠামোগত যে উন্নয়ন সেগুলোর সাথে তাদের সম্পর্কটা বেশি ছিল। কিন্তু তরুণরা চায়, মানুষেরা চায় যে রাজনীতিটা এমনভাবে হোক যে রাজনীতিটা এই কাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ না, রাজনীতিটা হবে পলিসি নির্ভর। মানুষেরা জানতে চাইবে যে আপনাদের শিক্ষা পলিসি কি, সেটা দিয়ে দেশ এবং জাতির আসলে কিভাবে উপকারটা হবে। স্বাস্থ্য পলিসি কি, এই যে এত মানুষ বাংলাদেশে, তাদের স্বাস্থ্যটা কিভাবে ঠিক থাকবে, কিভাবে তারা একটা সুখী সুন্দর একটা জীবন যাপন করতে পারবেন, এই পলিসি নির্ভর একটা রাজনীতির কথা মানুষ শুনতে চায়, যেটা গোড়া থেকেই শুরু করতে পারে এখনকার তরুণেরা। যে তরুণেরা গোটা বিশ্বের যে রাজনীতি তার সাথে ওয়াকিবহাল, এই তরুণদেরকেই মানুষ মানে প্রত্যাশা করে
সে জায়গা থেকে কিন্তু আমরা বলছি যে বিএনপি বা জামাত বা অন্য যে বামপন্থী সংগঠনগুলো আছে তাদের রাজনৈতিক একটা সিলসিলা আছে, রাজনৈতিক একটা কালচার আছে এবং একটা আদর্শ আছে, তার বাইরে গিয়েই আসলে মানুষেরা নতুন কিছু একটা প্রত্যাশা করছে। ওকে, আপনার এই নিয়ে আমার আরও কিছু প্রশ্ন আছে, আমি একটু পরে নেব, কারণ আমি যেহেতু প্রিন্স ভাইয়ের কাছে অনেকক্ষণ ধরে শুনতে চাচ্ছি একটা বিষয়, যে সেটি আজকে শুধু আমি মেজর হাফিজের একটা বক্তব্যের কথা বলছিলাম, ঠিক তেমনি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে জাতীয় নির্বাচন ছাড়া অন্য কিছু চিন্তা করার সুযোগ নেই, অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণের প্রশ্ন জাগলে তা হবে অভ্যুত্থানের শহীদদের সঙ্গে বেইমানি, এ কথাটি তিনি বলেছেন। এবং মেজর হাফিজ যে কথাটি বলেছেন এর পাশাপাশি আরও একটি কথা বলেছেন, যতটুকু সংস্কার দরকার সেটি করেই 3 মাসে। আক্তার সাহেবের কিছু বক্তব্য আমার মানে শুনলাম। জি, প্রথমে তিনি সিলসিলার কথা বলেছেন যে তারেক রহমান একটা পরিবারের সিলসিলা, যে কারণে তরুণরা তাকে সেভাবে গ্রহণ করতে পারছে না, বা এই ধরনের একটি বক্তব্য তিনি উপস্থাপন করেছেন। তারেক রহমান যে উনি বলতে চাচ্ছেন যে ওনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার মা বেগম খালেদা জিয়া, এই জন্য তারেক রহমানের রাজনীতি করার কোনো সুযোগ নাই, অধিকার নাই। তো এই জন্য তরুণরা এটাকে গ্রহণ করতে পারছে না। কিন্তু এই যে পারিবারিক যে রাজনীতি বা ওনারা যেটা বলে থাকেন বা বলার চেষ্টা করেন বিভিন্ন জন, ওনারা শুধু না, অনেকেই বলার চেষ্টা করেন, সারা পৃথিবীতে রাজনৈতিক পরিবার বলে একটা কথা আছে। আপনার সে আমেরিকা বলেন, পাকিস্তান বলেন, আপনার ভারত বলেন, ইতালি বলেন, আপনার শ্রীলঙ্কা বলেন, আপনার ইউরোপের বিভিন্ন দেশে বলেন, দেখবেন যে সেখানেও কিন্তু এইটা আছে। তো তার বাবা রাষ্ট্রপতি ছিলেন বা বিএনপির প্রতিষ্ঠাতা, সে কারণে উনি রাজনীতি করতে পারবেন না? তিনি তো হঠাৎ করে এসেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে যান নাই। তিনি বগুড়া জেলা কমিটির প্রথমে 1 নম্বর সদস্য ছিলেন, তারও আগে একটা ওয়ার্ড কমিটির সদস্য ছিলেন বগুড়ায়, গাবতলীতে। গাবতলী উপজেলা একটা ওয়ার্ড কমিটির সদস্য, সেখান থেকে গাবতলী উপজেলা বিএনপির সদস্য, তারপরে তিনি হলেন বগুড়া জেলা বিএনপির সদস্য, ওখান থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, তারপর তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, তারপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন আছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে বা জেলে যাওয়ার কারণে যেটা হয়েছে। তো সেই কারণে তারেক রহমান কি রাজনীতি করতে পারবেন না? এটা হয়তো বলতে চাইনি, নেতৃত্ব দেওয়ার কথা বলছে, পরিবারতন্ত্রের কথা না। পরিবারতন্ত্র আপনার বিভিন্ন দেশে পরিবারতন্ত্রের যে উদাহরণটা আছে, ভারতে কি নেই? সেখানে আপনার সোনিয়া গান্ধী দলের কংগ্রেসের চেয়ারপারসন, আর মহাসচিব হচ্ছেন তার ছেলে রাহুল গান্ধী। আমার দলে তো বেগম খালেদা জিয়া চেয়ারপারসন, মহাসচিব তো তারেক রহমান না, দ্বিতীয় নির্বাহী প্রধান যিনি, তিনি তো অন্য পরিবারের লোক। তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যখন বেগম খালেদা জিয়া অ্যাক্টিভ ছিলেন, সুস্থ ছিলেন, বাইরে ছিলেন, জেলের বাইরে ছিলেন বা তাকে জেল হাজতে দেওয়া হয়নি, তখন তো তিনি তারেক রহমান তো অ্যাক্টিভ ছিলেন না পলিটিক্সে, সিনিয়র ভাইস চেয়ারম্যানের পদে ছিলেন, অ্যাক্টিভ ছিলেন, কিন্তু সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মানে চেয়ারপারসনের ক্ষমতা তো তিনি মানে অ্যাপ্লাই করেন নাই বা এটাকে এক্সারসাইজ করেন নাই। তো সেই কারণে ওনার রাজনীতি করা যাবে না, এটা যেমন ঠিক। আবার উনি আরেকটি কথা বলেছেন যে এখানে ছাত্ররা যে আকাঙ্ক্ষা ধারণ করে, এই আকাঙ্ক্ষা তো বিএনপি ধারণ করে, ওনারাও ধারণ করে। উনি যে বললেন চিকিৎসার ব্যবস্থার কথা বললেন, ছাত্ররা এরকম একটা ব্যবস্থা চায়। আজ থেকে 3 বছর আগে তারেক রহমান যে আপনার বিএনপির যে আপনার রাষ্ট্র মেরামতের 31 দফা না, প্রথমে 27 দফা ছিল, তারও আগে 2017 সালে বেগম খালেদা জিয়া যে ভিশন 2030 দিয়েছিলেন, তিনি সেখানে চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা বলেছিলেন এবং সেখানে বলেছিলেন একজন ব্যক্তির জন্য একজন চিকিৎসক থাকবে। ব্রিটেনের যে NH যে সিস্টেম, ন্যাশনাল হেলথ পলিসি যে সিস্টেম, সেই পলিসিটা তিনি এখানে আপনার অ্যাপ্লাই করতে চেয়েছিলেন। একজন ব্যক্তির জন্য একজন ডাক্তার, তার মানে 20 কোটি মানুষের জন্য 20 কোটি ডাক্তার? কখনোই না। একজন ডাক্তারের অধীনে কথার কথা যে 5000 লোকের একটা রেজিস্ট্রেশন থাকবে। কোনো অসুস্থ হলে তিনি ওই ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার তার ক্যাপাবিলিটি অনুযায়ী তাকে চিকিৎসা দেবেন এবং সেই চিকিৎসা বিনা খরচে, বিনামূল্যে, এবং তাকে নির্দিষ্ট কিছু ওষুধ বিনা পয়সায় দেওয়া হবে। হাসপাতালেও তাকে বিনা খরচে চিকিৎসা দেওয়া হবে। এটা সকল নাগরিকের জন্য। বিএনপি তো সেই পলিসি ধারণ করে। বিএনপি সেই পলিসি নাই তা কিন্তু না। আজকে আক্তার ভাই বললেন যে আমরা কি বলে সংবিধান, বিএনপির যে 31 দফা, এখন সর্বদলীয় যে 31 দফা, তার আগে বিএনপির যে আপনার
27 দফা, সেখানে স্পষ্ট করে বলা আছে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে সেখানে সকল আন্দোলনরত সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করে আমরা যে কাজগুলো করব তার মধ্যে 1 নম্বর কাজ হবে আপনার সাংবিধানিক কমিশন গঠন করা। এবং সেই সাংবিধানিক কমিশনে মাধ্যমে আমার এই সংবিধানে যে অসঙ্গতি রয়েছে, যে ফ্যাসিবাদের উত্থানের যে মানে পর্বগুলি রয়েছে বা একটা অগণতান্ত্রিক পদ্ধতি প্রমোট করার যে আপনার পদ্ধতিগুলো রয়েছে, সেগুলোকে বিলোপ করে আমরা সর্বসম্মতিক্রমে আমরা এই সংবিধানকে জনগণের সংবিধানে পরিণত করব। আচ্ছা, আমরা তো এগুলো তো আমরা মানে মানে বলছি এবং করছি, এগুলো কিন্তু আমাদের পলিসির মধ্যে আছে। আমরা যেটা বারবার আমরা বলছি, এবং এই 31 দফা নিয়ে আমরা এখন একেবারেই গ্রাম লেভেলে কাজ শুরু করেছি। আপনারা দেখেছেন গ্রামে গঞ্জে হাটে বাজারে আমরা 31 দফার মানে ব্যাপারে জনমত আমরা তৈরি করছি। ক্লিয়ার। আমরা একটা ছোট্ট করে একটু উত্তর নিয়ে আমরা বিরতিতে যাব। সেটা হচ্ছে আক্তার, আপনার কাছেই জানতে চাই, যেহেতু এই প্রশ্নটি পরিবারতন্ত্রের প্রশ্নটি আসলো বড় করেই, একটু ইতিবাচকভাবে যদি আমরা দেখার চেষ্টা করি, তো যে সন্তানটা একেবারে জন্মের পর থেকেই রাজনীতি দেখছে, স্ট্রাগল দেখছে, বাবার জেল খাটা দেখছে, কিংবা রাজনীতির দুঃসময় দেখছে, ক্ষমতা দেখছে, অনেকে তার বাড়িতে আসতে দেখছে, এই যে একটা পলিটিক্যাল সোশ্যালাইজেশন, এটার ভেতর দিয়ে সে বড় হচ্ছে। তো শুধুমাত্র পরিবারতন্ত্রের দোহাই দিয়ে তাদেরকে রাজনীতি থেকে সরায় রাখা, কিংবা তাদের মানে দল এই পলিসি থেকে বেরোয় এসে, যেটা প্রিন্স ভাই অন্যরকম ব্যাখ্যা দিয়েছেন, পৃথিবীর বিভিন্ন দেশের প্রেক্ষাপট দিয়ে বলেছেন, আমি এই পলিটিক্যাল সোশ্যাল কালচারের জায়গা থেকে আপনার কাছে জিজ্ঞেস করছি, এটা কি বেনিফিট না আরও? আচ্ছা, প্রত্যেকটা মানুষ একটা গণতান্ত্রিক দেশে রাজনীতি করবেন, রাজনীতির অধিকার সকলেরই আছে, ডেফিনেটলি। কারো রাজনীতির অধিকারকে খর্ব করার কথা আমরা বলছি না, কিন্তু কুক্ষিগত হয়ে যাওয়ার যে ব্যাপারটা, আমাদের অবস্থান হচ্ছে সেই জায়গায়। রাজনীতি যেন কোনো একটা পরিবারের কাছে কুক্ষিগত হয়ে না যায়, কোনো একটা দল যেন কোনো একটা পরিবারের কাছে কুক্ষিগত হয়ে না যায়, আমরা সেই বক্তব্যটা দিতে চাচ্ছি। এখন সে জায়গায় বিএনপি যদি আসলেই এরকম হতে পারে, যেরকমটা আমরা বলছি যে না, বিএনপি দলটা জিয়া পরিবারের কাছে কুক্ষিগত থাকবে না, আওয়ামী লীগ যেভাবে শেখ হাসিনার কাছে কুক্ষিগত হয়েছিল এবং সেখানে একটা ফেসিবাদের জন্ম নিয়েছিল, সেরকমটা হবে না, সেটা তো ইতিবাচক আমরা দেখবই। কিন্তু আমাদের যে কথাগুলো আমরা যেটা বলেছি, দেখেন যে সবগুলো কথা ভাই টাচ করেছেন, কিন্তু আমি যে চাঁদাবাজি বা মামলা বাণিজ্যের কথাটা বলেছি ভাই, এই প্রসঙ্গটা ভাই এগুলো আগেও স্বীকার করেছে। আমি এটা বলতে চাই, আমি একটা লাইন বলি, তারপরে আমি যে মিস করে গেছি, আমার হাতে কোনো কাগজ কলম ছিল না, তাহলে নোট করতে পারতাম। নোট আপনার কাগজ কলম দেন নেই দেখে নোট করতে পারিনি, সেজন্য হয়তো মিস হয়ে গেছে। চাঁদাবাজি, সন্ত্রাস, আওয়ামী লীগ গত 15 বছরে এই চাঁদাবাজি এবং সন্ত্রাসকে এটা একটা রাজনীতিকরণ করে ফেলেছিল, এবং রাজনীতি মানেই অবৈধ টাকা ইনকামের একটা মেশিন এইটা পরিণত করে ফেলেছিল, যেটা সারা দেশে এটা সংক্রমিত হয়েছে। আমাদের মধ্যে সংক্রমিত হয়নি আমি বলবো না, হয়েছিল। আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে তারেক রহমান এবং আমরা সকলে মিলে কিভাবে এটা লাগাম টেনে ধরেছি। এর মধ্যে বললাম সংক্রমিত হয়েছে, হওয়ার পরে কেউ কিছু লোক এমন কাজ করেনি, আমরা অস্বীকার করবো না, কিন্তু সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র রাজনৈতিক দল যে দল তার বিপদগামী কর্মীদেরকে পুলিশের হাতে তুলে দিতে দ্বিধাবোধ করে নেই, এবং মামলাও করা হচ্ছে। এটা কি শুধু মানে আমাদের বেলায় প্রযোজ্য না? আমরা তো বৈষম্য বিরোধী ছাত্র কয়েকদিনই দেখলাম, আমরা ময়মনসিংহে দেখেছি, জিরা চোরাচালানের সাথে তারা জড়িত, সেখানে সেনাবাহিনী তাদেরকে গ্রেপ্তার করেছে। এগুলো তো আপনার হয়েছে, আমি একটু বলি, সেটা হচ্ছে যে আপনাকেই বলতে দেবো, আমি জাস্ট এতটুকু বলি যে এই যে সবশেষ যে অভিযোগটি করলেন ইমরান স্যার, আমি বলছি যে অভিযোগ না, আপনার কাছে হচ্ছে, তারপর সাথে সাথে পুলিশ তো অ্যাকশনে যাচ্ছে না। অবশ্যই আমরা ওই যে সেনাবাহিনী যাদেরকে গ্রেপ্তার করলো, ওনাদের ছাত্র 2 সমন্বয়, ওনার বিরুদ্ধে তার পক্ষে তো অবস্থান দিয়েছে। আমরা কি আমাদের যাদের বিরুদ্ধেই মানে এই যে কয়েকদিন আগে আপনার নিউ মার্কেট থানার একটা মানে ঝামেলা হয়ে গেল, সাথে সাথে ওই রাত 4টার সময় তাদেরকে বহিষ্কার করা হয়েছে খবর পাওয়া মাত্র। আপনাদের বিরুদ্ধেও এই জাতীয় অভিযোগ আসছে, বিশেষ করে সরাসরি আপনাদের নাগরিক কমিটিরও কয়েকজনের বিরুদ্ধে এরকম অভিযোগ আছে, অ্যাডভাইজার যারা ছাত্র প্রতিনিধি তাদের বিরুদ্ধে আসছে, এবং একই সঙ্গে আপনি যেটি পরিবারতন্ত্র নিয়ে যে বক্তব্যটি ছিলেন সেটিও একটু বলবেন প্লিজ। এটা তো খুবই অবভিয়াস যে বাংলাদেশের যে কোনো মানুষ তার গণতান্ত্রিক অধিকার হচ্ছে যে তিনি রাজনীতি করতে পারবেন। তো এখানে প্রিন্স ভাই যেটা বলেছেন যে রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়ার কারণেই কি তারেক রহমান সাহেব তিনি কি রাজনীতি করতে পারবেন না? আমরা কিন্তু বলছি যে সবাই রাজনীতিটা করতে পারবেন, কিন্তু
যে জায়গায় দলগত জায়গা যেটা সেটা যেন কুক্ষিগত না হয়ে পড়ে, এটা হলো আমাদের কনসার্নের জায়গা। কোনো একটা দল, কোনো একটা গোষ্ঠী, তারা যেন কোনো একটা পরিবারের কুক্ষিগত না হয়ে যায়, কোনো একজন ব্যক্তির কুক্ষিগত না হয়। এখানে যেন নেতৃত্বের সাফল্যগুলো হয়, রিসাফলগুলো যেন চলতে পারে, তাতে করে যেন একটা দল যেন অস্তিত্বহীন হয়ে যাওয়ার যে সংকট, এই সংকটে যেন না পড়ে। এই নতুন যে জায়গাটা, এটা কিন্তু তরুণরা প্রত্যাশা করে। এই জায়গায় তার সাথে আমার খুব বেশি পার্থক্যের জায়গা নেই। এবং একই সাথে আপনি যেটা বলেছেন যে যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে, যে অভিযোগের কথাটা বলেছেন, তো অভিযোগ তো অনেকগুলোই আসতেই পারে। হ্যাঁ, তো অভিযোগের যে জায়গাটা, সেখানে যদি কোনো সত্যতা পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি দেখেন এখনো পর্যন্ত আমাদের নাগরিক কমিটিতে আমরা এরকম কাউকে পাইনি। আমাদের নাগরিক কমিটিতে খুব সম্ভবত আমরা এরকম কাউকে পেয়েছিলাম, আমাদের কমিটিতে এসেছেন যারা হয়তো আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ছিলেন। আমরা এটা জানা মাত্রই কিন্তু আমরা তাকে বহিষ্কার করেছি আমাদের জায়গা থেকে। খুব বেশি এরকমটা হয়নি, কারণ আমরা তো 200-র উপরে থানা কমিটি করেছি, এরকম ঘটনা মনে হয় একটা কি দুইটা ঘটেছে আর কি। তো এই জায়গায় যদি আসলেই কারোর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ থাকে, আমরা এটা চাই যে সেটা আমাদেরকে জানানো হোক। কারণ নতুন বাংলাদেশের নতুন যে বন্দোবস্ত, সেখানে পুরনো যে ব্যাগেজ যেগুলো আছে, পুরনো যে কৃষ্টি কালচার যেগুলো আছে, যেগুলো ভালো নয়, সেগুলোকে আমরা বয়ে নিয়ে যেতে চাই। ডাক্তার, এই প্রশ্নগুলো কেন আসছে আমি আপনাকে একটু ক্লিয়ার করি। সেটি হচ্ছে, সেই ডাকসু নির্বাচনে যদি আমি ব্যাকে যাই, সেখানে আপনারা অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ থেকে আপনি, নূর, সবাই একটা প্ল্যাটফর্মে ছিলেন, সেখান থেকে আপনারা আলোচনা করেছেন। আমি একেবারে ভেতরে না যাই, সেখান থেকে হয়তো আপনাদের ভিতরেও নূরের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে, যেটি আমরা পরবর্তীতে নূরের বিভিন্ন অ্যাক্টিভিটিসে, তার অর্থনৈতিক লেনদেন থেকে শুরু করে অনেক জায়গায় প্রশ্ন তৈরি হয়েছে। আপনারা হয়তো সেখান থেকে একটা নির্ঝঞ্ঝাট কিংবা একটা পরিচ্ছন্ন ইমেজ দাঁড় করানোর চেষ্টা করছেন। কিন্তু শুরুতেই যদি আপনাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো আসতে থাকে, আপনারা কি অনেক দূর যেতে পারবেন, নাকি আপনাদের এখান থেকে যদি এরকম ধরনের অভিযোগগুলো সত্যতার সঙ্গে আসে? কারণ এখানে ব্যাপারটা হলো কি, অভিযোগের যে জায়গাটি, যতক্ষণ পর্যন্ত না এটা প্রুফেন হয়, যতক্ষণ পর্যন্ত না এটা প্রমাণিত হয়, ততক্ষণ পর্যন্ত এটাকে আমলে নেওয়ার যে জায়গাটা, সেটা খুব কঠিন হয়ে পড়ে। কারণ বাজারে অনেক কথাই ছড়ায়, এবং ইদানিং ফেসবুকের যুগ, ফেসবুকে এমন অসংখ্য জিনিস ছড়িয়ে পড়ে, আসলে কে ছড়ালেন, উৎস কোথায় থেকে, সেটাকে ট্রেস করা যায় না। পাবলিক ফ্যাক্ট চেকিংও করতে পারে না, উৎসটাকে ট্রেস করা যায় না, কিন্তু কথাটা ছড়িয়ে পড়ছে, মুখে মুখে জনে জনে ছড়িয়ে গেল, খুব বেশি সময় লাগে না অনলাইনের যুগে। তো এই কারণে এই যে অভিযোগগুলো, এগুলো তো আমাদেরকে নানাবিধভাবে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্যও করা হতে পারে। এই কারণে যদি কোনো প্রমাণ থাকে, প্রমাণ সাপেক্ষ যদি কিছু হয়, সে জায়গায় আমরা খুবই কঠোর একটা ব্যবস্থা নেওয়ার আমরা পক্ষপাতী। আমাদের এরকম ঘটেছে যে আওয়ামী লীগের কেউ একজনকে হয়তো আমাদের কমিটিতে কোনো না কোনোভাবে সে এসেছে, যার ব্যাপারে আমরা আগে অবগত হতে পারিনি, কিন্তু আমরা যখন অবগত হয়েছি, আমরা তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। এই যে চর্চাটা, এই যে অভ্যুত্থানের ভিতর দিয়ে যে এই চর্চাটা বাংলাদেশে আসলো, এটা তো একটা বড় একটা পরিবর্তন। এবং এই পরিবর্তনটা তো আগে তো ছিল না। আজকে এখানে প্রিন্স ভাই আছেন, প্রিন্স ভাইও খুব তিনি আত্মসম্মানের সাথে এই কথাটা বলেছেন যে যদি বিএনপিতে কেউ এরকম করে, তারাও সেখানে ব্যবস্থা নিচ্ছেন। এই যে সময়টা আমরা পেলাম, এই সময়টা তো আমাদের অভ্যুত্থানে যারা শহীদ হলেন, যারা আহত হলেন, তাদের বিনিময়ে তো আমরা এই বাংলাদেশটা পেলাম। এটাকে তো আমাদের কন্টিনিউ করে নিয়ে যেতে হবে। এবং আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল এবং পক্ষ এবং যা কিছুই হোক না কেন, তাদের কার্যক্রমগুলো খুব পরিষ্কার হতে হবে। আমি ডাকসুতে ছিলাম, আপনি ডাকসুর কথা বলেছেন, ডাকসুতে আমি যা বাজেট পেয়েছিলাম, পূর্ণাঙ্গ বাজেটের আমি হিসাব পাই টু পাই দিয়েছি। কিন্তু আমার যারা কাউন্টার পার্ট যারা ছিলেন, ছাত্রলীগের যারা ছিলেন, ওনারা হিসেবই দেন নাই। এটা ছিল তখনকার বাস্তবতা। কিন্তু আমরা তো সামনের দিনে এরকমটা দেখতে চাই না, যে কোনো একজন এমপি অথবা মন্ত্রী অথবা কোনো একজন স্থানীয় সরকার প্রতিনিধি, তিনি যে বাজেটটা পেলেন, সে বাজেটটা তিনি কোথায় খরচ করলেন, এটা জনগণ জানলো না। বালিশকাণ্ডের মতো কাণ্ড বাংলাদেশে ঘটুক, এটা তো আমরা দেখতে চাই না। আচ্ছা, এই পর্যায়ে আপনাকে শেষ একটা প্রশ্ন করে আমি একটু প্রিন্স ভাইয়ের কাছে যাব। সেটি হচ্ছে যে আপনি যেটা বললেন যে তরুণ প্রজন্মের ভিতরে একটি রাজনৈতিক পরিবর্তনের, গুণগত পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা তৈরি করেছে গণ অভ্যুত্থান। আমি এটিকে মেনে নিলাম। মেনে নিয়ে যদি বলি, এই তরুণ প্রজন্ম সবাইকে রিপ্রেজেন্ট জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধীরা করে না। অনেক তরুণ প্রজন্মের অনেককেই ছাত্রদল কিংবা ছাত্র শিবির তারা ওন করে, এবং দেখা যাচ্ছে যে অভ্যুত্থানে আপনারা সবাই এক ছিলেন, কিন্তু যখন এখন দল করতে যাচ্ছেন, দল গোছাতে যাচ্ছেন, তখন তো তারাও তাদের রুটে ফিরে যাচ্ছে, বা বিএনপিতে ফিরে যাচ্ছে, শিবিরে ফিরে যাচ্ছে। এরকম একটি প্রেক্ষাপটে আপনাদের নতুন দল করার ক্ষেত্রে বেগ পেতে হচ্ছে কিনা? আমরা খুবই স্পষ্ট এই জায়গাটাতে যে আমরা অভ্যুত্থানের একটা মেইন স্ট্রিম অংশ হিসেবে আমরা এখানে কাজ করছি। এখানে একই সাথে আপনি যেটা বলেছেন যে বিএনপির যারা ছাত্র দলের, তারপরে শিবিরের যারা, তারাও এই আন্দোলনে এসেছেন। এই আমাদের সাথে এমন অসংখ্য মানুষজন এসেছেন যারা আগে হয়তো বিএনপি অথবা শিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, এরকম অনেকেই নাগরিক কমিটিতে আছেন। আমরা সবাইকে পাবো বিষয়টা তো আমরা এটা আশা করি না, কারণ তাদের একটা আলাদা রাজনীতি আছে, তারা সেই রাজনীতিটা করবেন। কিন্তু এই যে অভ্যুত্থানের যারা আছেন আর কি, তাদের যে ভাষাটা, সে ভাষাটাকে তো একটা রূপায়ণ করবার জায়গা আছে,
সেটাকে আমরা নির্মাণের চেষ্টাটা করছি। অবশ্যই এই জায়গাটাতে আমরা যখন একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি সেখানে আমাদের নানাবিধ ব্যক্তি আমাদেরকে পেতে হবে এবং সেগুলোকে আমরা কাটায় যেতে পারবো এরকম আত্মবিশ্বাস আছে বিধাই আমরা নতুন রাজনৈতিক দলের কথা বলছি। যদি আমরা সে ততটুকু আত্মবিশ্বাসী না হতাম তাহলে তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতাম না বা নতুন রাজনৈতিক দলের কথা বলতাম না। তাহলে যেটা হতে পারতো, এই ছাত্ররা আন্দোলনে এসেছে, তারা আন্দোলনে আসলো, তারা গুলি খেলো, তারা আন্দোলন থেকে আহত হলো, শহীদ হলো, এরপরে তারা তাদের পড়ার টেবিলে ফিরে গেলো, এখানেই শেষ হয়ে যাবার কথা ছিল, কিন্তু সেটা তো হচ্ছে না। এবারের আন্দোলনে যারা এসেছেন তারা তো তাদের পড়ালেখার পাশাপাশি একই সাথে তারা বাংলাদেশে একটা রাজনৈতিক দলের গোড়াপত্তন তারা করতে চাচ্ছেন। এতটুকু হিম্মত আমাদের মধ্যে আছে বিধাই আমরা আগাতে চাই আসলে। ওকে প্রিন্স ভাই, আপনি যে বিষয়টি বলছিলেন আপনাকে তখন পুরোটা শেষ করতেও দেওয়া হয়নি, সাথে যদি আমি একটু মিলিয়ে যে উত্তরটুকু আমরা আশা করছিলাম যে আসলে বিএনপির পক্ষ থেকে নির্বাচনের জন্য এক ধরনের চাপ বলি কিংবা একটা সরকারকে একটা তাগিদ দেওয়া হচ্ছে যে একটু ইলেকশনের দিকে আগানোর জন্য। আপনারা কি মনে করছেন যে সরকার কালক্ষেপণ করছে এরকম প্রশ্ন যে 3 মাসে? না, এটা তো ধরেন অলরেডি 6 মাস চলে গেল, জি তাই না? চলে যাচ্ছে আর 6 মাসে পড়তে যাচ্ছে। তো এই 6 মাসের মধ্যে যে অগ্রগতি হওয়ার প্রয়োজন ছিল বা করা উচিত ছিল সেই অগ্রগতি দৃশ্যমান হয়নি, এটা পরিলক্ষিত হচ্ছে না। তো যে কারণে আপনার ধরেন যে এখন এই যে একটা ফ্যাসিবাদের যে অবসান হয়েছে, একটা ক্ষমতাধর ফ্যাসিবাদ ছিল, মানে ক্ষমতাশালী, এবং শুধু বাংলাদেশই নয় বাংলাদেশের বাইরেও তাদের অবস্থান। আজকে দেখেন শেখ হাসিনা তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি বলেছেন আমি ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন সেটা মনে রাখবে। আবার সে ভারতে পালিয়ে গেল, ভারতও তাকে আশ্রয় দিল। তাকে আশ্রয় দিল বাংলাদেশের একটা মানে নিকৃষ্ট ফ্যাসিস্ট, তাকে ভারত আশ্রয় দিল। দিয়ে সেখানে আবার রাজনৈতিক নেতারা বলছে বা শেখ হাসিনা জিকে বাংলাদেশে ভারতে যতদিন তিনি থাকেন ততদিন তাকে অবস্থান করতে দেওয়া উচিত, কারণ তিনি ভারতকে যা দিয়েছেন অন্য কারোর কাছ থেকে, বাংলাদেশের কাছ থেকে কাউকে পাওয়া যাবে না। আবার গতকালকেই না পরশুদিন আপনার ইন্ডিয়া কি এক্সপ্রেস পত্রিকায় আপনার আওয়ামী লীগের পলাতক নেতাদের সাক্ষাৎকার দিয়েছে। সেখানে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক তিনি ভারত সরকারের কাছে আহ্বান জানিয়েছেন যে আওয়ামী লীগকে আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য, মানে কাজ করার জন্য, এবং ভারতের দিকেই আওয়ামী লীগ তাকিয়ে আছে। এই যে ধরেন তাদের যে ভারত প্রেম, এবং আমি মনে করি যে সেটা হলো তারা কিন্তু রাগঢাক রাখছে না, তারা কিন্তু এটা প্রকাশ করে দিচ্ছে, এবং সেখানে বসে তারা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের ডালপালা কোন দিক দিয়ে গজিয়ে বাংলাদেশকে যেভাবে আষ্টে পিষ্টে আপনার বেঁধে রাখতে চায়, বাংলাদেশকে না অস্থিতিশীল করে ফেলে, বাংলাদেশের নিরাপত্তাকে না বিঘ্নিত করে ফেলে, বাংলাদেশকে না তছনছ করে ফেলে। সেই কারণে আমরা বলেছি যে সময় ক্ষেপণ না করে অতি প্রয়োজনীয় যে সংস্কার, যেটা মেজর হাফিজ সাহেব এবং আমির খসরু সাহেব আজকে বলেছেন, এগুলো দ্রুত করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আমরা 31 দফায় যে সংস্কারের কথা বলেছি, কিংবা আমার ভিশন 2030-তে যেগুলো কথা বলা হয়েছে, কিংবা সরকার এই কমিশনের মাধ্যমে যে সংস্কারের কথাগুলো আনছে, আমরা ধরেই নেই যদি তর্কের খাতিরে যে রাজনৈতিক দলগুলো এগুলো কাটছাট করে মোটামুটি একটা পর্যায়ে ঐক্যমত সৃষ্টি হবে, তো সেইটা বাস্তবায়ন করতেও তো আপনার 3-4 বছর লেগে যাবে। তো 3-4 বছর কি আপনার অনির্বাচিত সরকার নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকা যাবে? সেই কারণে আমরা বলছি যে নির্বাচনের লক্ষ্যে এবং অতি প্রয়োজনীয় যে সংস্কারগুলো আছে সেগুলো করুক, বাকিটা আপনার নির্বাচিত সরকার করবে, নির্বাচিত সংসদ করবে। কিছু সংস্কার তো আছে সংসদ ছাড়া বাস্তবায়ন করা যাবে না। সাংবিধানিক যে সংস্কার, এটাকে আপনি সংসদ ছাড়া বাস্তবায়ন করতে পারবেন? নতুন সংবিধানই বলেন বা এই সংবিধানের সংস্কারই বলেন, সেটাও তো সংসদকে লাগবে, লেজিটিমেসি ক্রাইসিসটা দূর করে নিতে হবে। তো সেই কারণে আপনি যে আমরা বলছি যে দ্রুত আমাদের দরকার, না হলে এই ষড়যন্ত্রগুলো আসবে, তখন কিন্তু নতুন নতুন সমস্যা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এবং সেই কারণে আমরা বলছি যে এটা দ্রুত নির্বাচনের দিকে আমাদের যাওয়া উচিত, এবং সেটা হলে আমরা সবাই মিলে, আমরা বলছি চলমান প্রক্রিয়া, আমরা তো তখন সেখানে সবাই থাকবো সেই সংসদে, তাই না? আমরা থাকবো, এই যে নতুন দল আসবে তারা থাকবে, কিংবা জামাত থাকবে, কিংবা অন্যান্য রাজনৈতিক দল সেই সংসদে থাকবে, সেখানে বসেই তো আমরা আলাপ আলোচনা করে এই যে এখনকার যে সংস্কারের যে কমিশনের যে রিপোর্টগুলো সেগুলো আমরা বাস্তবায়ন করব। গতকালকে তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রকাশ্যেই বলেছেন যে বিএনপি আমরা প্রত্যেকটা সংস্কার আমরা বাস্তবায়ন করব।
আমরা এই যে সংস্কার এই জন্য কমিশন কি কোনো প্রোক্লেমেশন কিংবা যদি এটার জন্য কোনো চার্টার যদি হয় সেখানে কি প্রতিশ্রুতি এই দিবে? মুহূর্তে প্রয়োজন আছে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না, এটা আমার দল সিদ্ধান্ত নিবে। কারণ 6 মাস আগে যেই যুদ্ধটা হয়ে গেল, জি, যে যুদ্ধের বিজয়টা আমরা ঘরে তুললাম, সেই সময়ে এটা যদি হতো তাহলে একটা বিষয় ছিল। না, আমি জুলাই এখন- প্রোক্লেমেশনের কথা বলছি না, আমি বলছি সংস্কার ইস্যুতে কিছুগুলো জায়গায় যদি রাজনৈতিক দলগুলো একমত হয়, সেটি যদি কোনো লিখিত রূপও না থাকে তাহলে পরবর্তীতে তো না, এটা তারা অস্বীকার করতে পারবে। এটা তো আমরা বলছি না, জি। এটা তো হতেই পারে। জি, জি। প্রধান উপদেষ্টা নিজেই তো বলেছেন জি, জি। যে এই সংস্কার কমিশনের রিপোর্টগুলো ওনার কাছে আসলে উনি রাজনৈতিক দলগুলোর সাথে এগুলো নিয়ে বসবেন। এইটাও লাগতো না যদি এই কমিশন গঠনের সময় যদি কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বসার ব্যবস্থা হয়ে যেত, বা কমিশনেই যদি রাজনৈতিক দলগুলোকে অন্তর্ভুক্ত করা হতো, তাহলে এই এত দীর্ঘ প্রক্রিয়া লাগতো না। ওখানেই কিন্তু অনেক বিষয় সেটেল হয়ে যেত। যেগুলো সেটেল হতো না সেটাও নোট অফ ডিসেন্ট দিয়ে প্রধান উপদেষ্টার কাছে পাঠানো যেত, বাকিটা সেখানেই আপনার মানে সমাধান হয়ে যেতে পারতো। Okay. তো এই জন্যই আমরা বলছি যে এগুলো এইভাবে করা উচিত। আর কিছু বিষয় এখানে আলোচনায় এসছে, যেটা বললাম একটু আমি বলি, যে আমাকে আক্তার ভাই যেটা বললেন যে এই যে আমাদের মধ্যে বিপদগামী কিছু লোক, আমরা কিন্তু কাউকে স্পেয়ার করছি না, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে এবং তাদেরকে আমরা এখান থেকে সরিয়ে দিচ্ছি। এখন কিছু আবার অপপ্রচারও আছে, যেমন ধরেন বিভিন্ন জায়গাতে আপনার অকারেন্স ঘটছে, অকারেন্স ঘটানোর সময় পরে যাদেরকে বলা হচ্ছে বিএনপি করেছে, গ্রেপ্তার করা হলো, বা তথ্য প্রমাণ দেখা গেল এটা পতিত স্বৈরাচারের দল করেছে, তারা করে বিএনপির নাম দিচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিচ্ছে। এগুলি করে আমাদের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলার বা জনগণের মধ্যে একটা বিরূপ ধারণা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এটা হাতে নাতে ধরা পড়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েছে এইসব ঘটনা। তো এগুলো মাথায় রেখে তো আমাদেরকে আগাতে হবে। আমরা একটা সমাজ, এই সমাজ তো আপনার বহুমাত্রিক সমাজ, এখানে তো আপনার কোনো কিছু রাগঢাক নাই, সবাই কোথায় কোন জায়গায় কে কি করছে সব দায়িত্ব বিএনপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটি কিংবা নাগরিক ঐক্য কিংবা গণতন্ত্র মঞ্চ এটা তো নিতে পারবে না। এই সব ক্ষেত্রে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তারুণ্য নির্ভর যে রাজনীতি, জি, তারুণ্য নির্ভর যে আপনার সমাজ, এই গঠন আমাদেরকে আমরা যদি করতে পারি, তাহলে আমরা মনে করি আমাদের এই রাজনীতিতে, এই সমাজে যেসব অসঙ্গতি রয়েছে সেগুলোকে আমরা দূর করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আক্তার, আপনাকে একটা ছোট্ট প্রশ্ন দিয়ে আমরা একদম অনুষ্ঠান শেষ করব। সেটি হচ্ছে যে আপনার নির্বাচনের আগে আপনারা তো দল গঠন করবেন, সাথে সাথে কোনো জোট বা ফ্রন্ট এরকম গঠন করার ইচ্ছা আছে কিনা? আর সঙ্গে একটু একদম সংক্ষেপেই শেষ করবেন যে এই জুলাই প্রোক্লেমেশন, শাহাবুদ্দিন রাষ্ট্রপতি, তার পদত্যাগ ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো যে জায়গাগুলোতে ঐক্যে আসতে পারছেন না, এটিকে চ্যালেঞ্জ মনে হচ্ছে কিনা? আমরা ছাত্রদের পক্ষ থেকে, তরুণদের পক্ষ থেকে আমরা বলেছি বাংলাদেশে একটা নতুন সংবিধানের বাস্তবতা আছে এবং সেই সংবিধান কিন্তু এই সরকারই করে দিয়ে যাবে না এমনটা আমরা বলিনি। আমরা বলছি একটা গণপরিষদ নির্বাচন হোক, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে তারা ম্যান্ডেট নিয়ে আসুক এবং তারা একটা নতুন সংবিধান করে দিয়ে যাক। এটার মধ্য দিয়ে এই যে প্রশ্নগুলো আপনি বলেছেন, রাষ্ট্রপতি থেকে শুরু করে নিয়ে নতুন সংবিধান বা প্রোক্লেমেশন, এগুলোর অনেকগুলো প্রশ্নের কিন্তু সমাধান এই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে করা সম্ভব, এটা আমরা মনে করি। আর দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন যে রাজনৈতিক দল যদি হয় তাহলে সেটা কোনো জোট করবে কিনা, এটা অবশ্যই যখন আমরা নির্বাচনমুখী রাজনীতির দিকে আমরা আগাবো, নির্বাচনমুখী রাজনীতিতে অনেক জোট হয় দরকার আপনারা মনে করেন? এটা কবে নাগাদ আমরা যেতে পারি সেটা তো এখনই বলাটা আসলে টাফ, আসলে এখনই নির্বাচনমুখী যে, কারণ নির্বাচনের ধরনটা কি হবে সেটাও তো গুরুত্বপূর্ণ। গণপরিষদ নির্বাচন আমরা যেটা দাবি করছি সেটা, নাকি বিএনপির পক্ষ থেকে যে শুধু আইনসভা নির্বাচনের কথা বলা হচ্ছে সেটা, এটার উপরে তো অনেক কিছু নির্ভর করতেছে আসলে। তো সেই জায়গাটাতে মতাদর্শিক মিলের জায়গা থাকতে হবে এবং স্ট্র্যাটেজিক্যাল যে জায়গাগুলো আছে আর কি, সেগুলো যদি মেলবন্ধন ঘটে সেক্ষেত্রে জোট হতেও পারে অনেকের সাথে, আবার নাও হতে পারে। সেটা এখনই বলাটা আসলে টাফ, একেবারেই রাজনীতিতে এত দূর পর্যন্ত ভবিষ্যৎবাণী করে রাখা সেটা আসলে সমীচীন নয় বলেই আমি মনে করি। ওকে, অনেক অনেক ধন্যবাদ আক্তার হোসেন এবং সেই সাথে সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ কষ্ট করে অনুষ্ঠান দেখার জন্য। এবং আমরা শেষ করার আগে শুধু এতটুকু বলবো, রাজনীতিতে যেমন বিভক্তি থাকবে, বিভাজন থাকবে, মত পার্থক্য থাকবে, ঠিক তেমনি আমরা যে কিছুদিন আগে 6 মাস আগে যে জুলাই অভ্যুত্থান দেখলাম, সেই অভ্যুত্থানে হাজারো মানুষের মৃত্যু হয়েছে, আরও নিযুত মানুষ আহত হয়েছে। এত মানুষের আকাঙ্ক্ষার উপরে ভিত্তি করে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে এই জাতি, সেই জাতি গঠনে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো সবার আগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দলগুলো, জোটগুলো যেমন তাদের ভেতরে গণতন্ত্রের চর্চা করবে, ঠিক তেমনি রাজনৈতিক সংস্কৃতির মান হবে উন্নত এবং বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ, আধুনিক বাংলাদেশ। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সন্ধ্যা।